এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা ব্যবস্থা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বলুন তো? জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি রাজ্যের এখনো পর্যন্ত বর্তমান বনমন্ত্রী রয়েছেন, যিনি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন প্রায় 2 মাস পর এসএসকেএম যাপনের পর তিনি ফিরলেন জেলে। এবং এখনো পর্যন্ত শেখ শাহজাহান, যিনি সংবাদ শিরোনামে রয়েছেন গত 9 দিন ধরে, এখনো তিনি অধরা। যদিও পুলিশ একেবারে নিষ্ক্রিয় তা কিন্তু বলা যায় না। গতকালই আমরা দেখেছি উত্তরপ্রদেশ থেকে সাধুরা যাচ্ছিলেন সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে, মাঝপথে নিগৃহীত হলেন এবং সেই ঘটনার জেরে ইতিমধ্যেই 12 জনকে গ্রেফতার করা হয়েছে। সাধুরা গঙ্গাসাগর গেলেন তো নাই, উল্টে তারা ফিরে গেলেন উত্তরপ্রদেশে। শুধু তাই নয়, হাওড়ায় একজন বিজেপি নেত্রীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করতে পেরেছে পুলিশ এবং সেই ঘটনায় 3 জন গ্রেফতার। সত্যি তো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাচ্ছে কোন দিকে? আর ঠিক এই সময় ইন্ডিয়া জোট, তারই বা কি ভবিষ্যৎ? আজকে ভারত জোড়ো ন্যায় যাত্রা অর্থাৎ ভারত জোড়ো পার্ট 2 শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করে দেবো তাদের সঙ্গে। সুমন বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অর্চনা মজুমদার, চয়ন ভট্টাচার্য এবং চন্দন ঘোষ চৌধুরী। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। বালু, যার কথা প্রথমেই বলছিলাম, জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের বর্তমান বনমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী। ইতিমধ্যেই রেশন বন্টন দুর্নীতি মামলায় তিনি ইডির হেফাজতে, আপনারা জানেন, এবং সেই ঘটনার পরও গত অক্টোবর মাস থেকে জেলে না থেকে তিনি পৌঁছে গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকার পর প্রায় 2 মাসের মাথায় অবশেষে জেলে ফিরলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যেই আদালতের নির্দেশের কথা আপনারা জানেন এবং ইতিমধ্যেই আদালত কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, আগামী 24 তারিখ যার পরবর্তী শুনানি রয়েছে, রাজ্যকে হলফনামা দিতে হবে কতজন প্রভাবশালী চিকিৎসাধীন রয়েছেন, তারা কতটা গুরুতর অসুস্থ। রাজ্য যেমন হলফনামা দেবে, তার পাশাপাশি এসএসকেএম হাসপাতালকেও কিন্তু রিপোর্ট দিতে হবে। আর ঠিক সেই প্রেক্ষাপটেই জেলে ফিরলেন অবশেষে হাসপাতাল যাপন শেষ করে জ্যোতিপ্রিয় মল্লিক। এসএসকেএম হাসপাতাল যখন একেবারে রাডারে রয়েছে, একদিকে আদালত যখন প্রশ্ন তুলছে এসএসকেএম হাসপাতালের ভূমিকা নিয়ে, তার পাশাপাশি রাজ্যের বিরোধী দলগুলো তারা কিন্তু শুরু থেকেই সরব হয়েছে। তৃণমূলের চোর দুর্নীতিগ্রস্তরা রিসর্টে পরিণত করেছে এসএসকেএম হাসপাতালকে, বঞ্চিত হচ্ছেন গরিব মানুষ, মুমূর্ষু রোগীরা। এই অভিযোগে গতকালই অধীর চৌধুরীর নেতৃত্বে পথে নেমেছিল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি দলের অপরাধীরা আর এসএসকেএম হাসপাতাল তাদের দখলে করে নিয়েছে। আপনারা জানেন এসএসকেএম এর উডবার্ন বলে একটা ওয়ার্ড আছে, বিখ্যাত ওয়ার্ড উডবার্ন। সেই উডবার্নে সন্ধ্যের পর এখন ওয়াইন বার্ন হয়, চুল্লু খাওয়া হয়, সেটা রিক্রিয়েশন সেন্টার হয়। তৃণমূলের সেই সমস্ত নেতাদের যারা পুলিশের হাত থেকে, যারা জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচার জন্য হাসপাতালে আশ্রয় নেয়। পুকুরের ডায়ালিসিস হয় হাসপাতালে সরকারি নেতার নির্দেশে। কোথায় যাবেন? অপরাধী সে নেতা, তাকে শিশু হাসপাতালে, শিশু ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। ভাগ্য ভালো এখনো মহিলাদের ওয়ার্ডে ভর্তি রাখা হয়নি। আলোচনা আসবে সুমনবাবুকে দিয়ে শুরু করবো। সুমনবাবু, 3রা জানুয়ারি কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ আপনার নিশ্চয়ই মনে থাকবে, যেদিন বলা হয়েছিল যে এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে রিপোর্ট দিতে হবে কতজন প্রভাবশালী ভর্তি রয়েছেন, তারা ঠিক কতটা গুরুতর অসুস্থ, তাদের কি কি সমস্যা রয়েছে, কি ধরনের চিকিৎসা চলছে, ডিটেল রিপোর্ট, এবং তার পাশাপাশি রাজ্যকেও হলফনামা দিতে বলা হয়েছে। আগামী 24 তারিখ, এই মাসের 24 তারিখে কিন্তু পরবর্তী শুনানি রয়েছে। এবং অতি সম্প্রতি আমরা দেখলাম যে কালীঘাটের কাকু এসএসকেএম হাসপাতালকে আদালত নির্দেশ দিল এবং তবেই কিন্তু ইডির হাতে তাকে তুলে দেওয়া হলো। নিরাপদে তিনি চলে গেলেন জোকা ইএসআই হাসপাতালে, কণ্ঠস্বরের নমুনা দিলেন এবং একেবারে সুস্থ হয়ে ফিরে এসেছেন। এখনো পর্যন্ত তার কোনো শারীরিক অবস্থার অবনতি হয়েছে এরকম কোনো আপডেট, কোনো খবর কিন্তু পাওয়া যায়নি। তাহলে পুরোটাই নির্ভর করতে হবে আদালতকে এবং আদালত কড়া নির্দেশ দেবে, তারপরে এসএসকেএম নড়ে চড়ে বসবে। না, দেখুন, আদালত নির্দেশ দিয়েছে, আদালতের যে আইনগত যা দিক আছে সেগুলো পূরণ করবে রাজ্য সরকার, এসএসকেএম হসপিটাল যা করার করবে। কিন্তু কথা হচ্ছে যে যারা ধরুন ভর্তি হয়েছেন তারা তো ডাক্তারের রেকমেন্ডেশন নিয়েই ভর্তি হয়েছেন আমি যতদূর জানি। এক্ষেত্রে রাজ্য সরকারের কোনো মানে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা সরকারের কোনো মন্ত্রী তাদের কোনো সুপারিশে ভর্তি হননি, তারা ডাক্তারের নির্দেশে ভর্তি হয়েছেন এবং ডাক্তারের নির্দেশেই পরবর্তীকালে তারা ছাড়া পেয়েছেন। ফলে এই যে মানে একটা স্পষ্ট ধারণা এসএসকেএমকে নিয়ে তৈরি হয়েছে, এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানে অন্যতম সেরা হসপিটালের নাম এসএসকেএম এবং সেই এসএসকেএমে কোটি কোটি মানুষ বছরে চিকিৎসা পান। সেই এসএসকেএম সম্পর্কে একটা ভুল ধারণা সাধারণ
মানুষের জেল মধ্যে করে হাসপাতাল দেওয়ার নয় চেষ্টা কেন? হচ্ছে। যারা জেলে আমি যাচ্ছেন বলছি যে অভিযুক্ত জেল বা হসপিটাল না যাদের এসএসকেএম হ্যাঁ। হসপিটাল এই কথা বলার জায়গায় আমরা কেউ নেই, অন্তত এখানে যারা আছি তারা, তাদের মধ্যে একমাত্র অর্চনাদি ডাক্তার, উনি ওনার বক্তব্য পেশ করতে বেশ। পারেন, কিন্তু রুগী না দেখে বলতে পারবেন না। আমি বলছি আমরা কেউ এই জায়গায় নেই যে তিনি জেল হসপিটাল থাকবেন কি তিনি একটা সরকারি হসপিটালে ভর্তি হবেন, সেটা ডাক্তারদের রেকমেন্ডেশন অনুযায়ী ভর্তি হন, রুগী দেখে ভর্তি করা হয়। বেশ, তাহলে একদম চিকিৎসক অর্চনা মজুমদারের কাছেই যাই। অর্চনাদি, কালীঘাটের কাকু এতটাই গুরুতর অসুস্থ ছিলেন যে 5G অ্যাম্বুলেন্স বাইরে দাঁড় করিয়ে রাখা সত্ত্বেও, ইডি আধিকারিকরা সম্পূর্ণভাবে তৈরি থাকা সত্ত্বেও এসএসকেএম থেকে হ্যান্ডওভার দিতে পারলো না। অথচ কলকাতা হাইকোর্ট যখন কড়া নির্দেশ দিল যে দিতেই হবে, ইডি আধিকারিকদের হাতে তাকে তুলে দিতেই হবে এসএসকেএমকে, কোথাও তারা বাধ্য হলেন, একেবারে নিরাপদে পৌঁছে গেলেন কালীঘাটের কাকু, কণ্ঠস্বরের নমুনা দিলেন এবং তিনি ফিরে এলেন। এখনো পর্যন্ত তিনি ভালোই রয়েছেন। শুধু তাই নয়, জ্যোতিপ্রিয় মল্লিকের আপনার নিশ্চয়ই মনে থাকবে সেই ছবি, যে একেবারে এসএসকেএম এর বারান্দায় তিনি ঘুরে বেড়াচ্ছেন, নিচে সাংবাদিকরা প্রশ্ন করছেন এবং সেখান থেকে তিনি উত্তরও দিচ্ছেন। কতটা গুরুতর অসুস্থ হলে আশ্রয়স্থল শুধু এসএসকেএমই হয় কেন? জেলের হাসপাতালে কি চিকিৎসা হয় না? সেখানে কি উপযুক্ত চিকিৎসক নেই? দেখুন, যে এসএসকেএম এর, আমরা মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হবার পরে এসএসকেএম এর যে চিত্র আমরা দেখছি, সেখানে আমরা দেখছি সেখানে শুধু মানুষের চিকিৎসা হয় না, সেখানে কুকুরেরও ডায়ালিসিস চিকিৎসা হয়। মমতা ব্যানার্জি হওয়ার পরে আমরা দেখছি যে নিউরো সার্জারির যিনি হেড ছিলেন ডক্টর গড়াই, তিনি যখন তাকে বলেন জুতো পরে ওটিতে ঢুকবেন না, 50 জন নিয়ে ঢুকবেন না, পরে আমার অফিসে আসুন কথা বলছি, সেই ভদ্রলোক আজ পর্যন্ত তার পেনশন রেগুলারাইজ হয়নি। এই হলো পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর চালানো এসএসকেএম হসপিটাল। কোন ডাক্তারের পিঠে মেরুদণ্ড আছে যে শেষ রাজনীতিবিদ, স্বাস্থ্যমন্ত্রী এবং রাজ্যের তৃণমূল দলের কথা ফেলবে? আমরা দেখেছি সেই আপনার শুরু হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে, তাপস পাল থেকে, যখনই ইডি সিবিআই ডেকেছে, ফিরহাদ হাকিম ছুটতে গিয়ে অনুব্রত মণ্ডল, তারা পিজির উডবান ক্যাবিনে শুয়ে পড়েছেন এবং তারা অসুস্থ হয়ে গেছেন। মাসের পর মাস তারা সময় নষ্ট করেছেন চিকিৎসার নামে। যদি এইটার উপরে একটা এনকোয়ারি হয় বা তাদের ট্রিটমেন্ট কেস সামারি নেওয়া হয় যে কি ইনভেস্টিগেশন, কি রিপোর্ট, কি মেডিসিন, কি দিয়ে তাদের 3 মাস কেন্দ্রীয় সরকারি সংস্থাকে 3 মাস, 4 মাস, 2 মাস করে ডিটেন করে, অবশেষে যখন দেখছে বেগতিক 24 তারিখে রিপোর্ট দিতে হবে, তাই জন্য জ্যোতিপ্রিয় কৌস্তব দুজনকে ছাড়াও। এই এসএসকেএম সম্বন্ধে আপনি বলবেন বিরোধী, আমি একজন ডাক্তার হিসেবে বলি, যেখানে মরিবাইন পেশেন্টগুলো জেলা থেকে এসে তারা বেড পায় না, রাতের বেলা অ্যাম্বুলেন্স চালিয়ে 300-400 কিলোমিটার পাড়ি দিয়ে তাদের রিফিউজ, রিগ্রেট, নো বেড করে ফেরত দেওয়া হয়, তখন তারা চিন্তা করেন না যে এখানে বেডের কি অবস্থা? তারা এইভাবে যে একেবারে এ রাজ্যে মুমূর্ষু রোগীদের কি অবস্থা এবং শিশু বেডে ভর্তি করার পরে শিশুদের কি অবস্থা হয়েছিল সেটাও আমরা দেখেছি। আমি চন্দনদার কাছে এই জায়গায় আসি। কোথাও অনুব্রত মণ্ডলের ঘটনার ক্ষেত্রে আমরা বারবার দেখেছি কোট আনকোট প্রভাবশালী এই তকমাটাকে এজেন্সি বারবার সামনে নিয়ে এসেছে। এই যে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও কোথাও বীরভূম হাসপাতালের সুপার, তাকে বাধ্য করা হয়েছে অনুব্রত মণ্ডলের বাড়িতে যেতে, চিকিৎসা সংক্রান্ত প্রেসক্রিপশন লিখতে, এবং এক্ষেত্রেও এই যে বারবার এদেরকে এসএসকেএম হাসপাতালে স্মরণে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কোথাও আখেরে এরাই সমস্যায় পড়ছেন না তো? শাসক দলের বদান্যতায় শাসক দলের যে নেতা নেত্রীরা রয়েছেন, কোথাও সমস্যা তাদেরই বাড়ছে না তো? না, এটা খুব স্বাভাবিক এবং বারবার এটা প্রমাণিত হয়েছে যে এই এসএসকেএম ট্যুরিজম, আমরা এইভাবেই এটাকে ব্যাখ্যা করি। তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে তুমি যেখান থেকে শুরু করলে অনুব্রত মণ্ডল, আরও পিছিয়ে যাও, তুমি দেখবে মদন মিত্র শুরু করেছিলেন এই এসএসকেএম ট্যুরিজমটা, এবং তার পরের ঘটনাটাও আমরা জানি। ওকে জেল থেকে ছেড়ে দেওয়ার পরেও প্রভাবশালী তকমা দিয়ে আবার জেলে নিয়ে আসা হয়েছে। তুমি যেটা বললে এটাই কিন্তু বাস্তব, সেটা হচ্ছে একটা সময় আসবে যেখানে বাঁচানো সম্ভব হবে না, এবং সেটাই স্বাভাবিক। কিন্তু আমি তোমাকে যেটা বিশেষভাবে বলি, আজকে ঠিক যে পর্যায়ে দাঁড়িয়ে আছে এসএসকেএম, তো তার নিজের ঐশ্বর্য হারাচ্ছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ডাক্তাররা প্রমাণিত করছে, মানে প্রমাণিত হচ্ছে, ইভেন কোর্ট ডিরেক্টিভে প্রমাণিত হচ্ছে যে ডাক্তাররা একটা অসাধু উপায়, তাদের উপর প্রেশার করি একটা অসাধু উপায়, তারা বিভিন্নভাবে এই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অপরাধীদের আড়াল করবার চেষ্টা করছেন। সেটা প্রকৃত প্রমাণ হচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং তার সাথে একেবারে লেটেস্ট এই বালু মল্লিক। কেন বলি তোমাকে, আমি এখানেই শেষ করি। ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে যে এরা বারবার যে এক্সপোজারটা সামনে এসে দাঁড়াচ্ছে, তথাপি কোনো রেকটিফিকেশন আছে? তুমি দেখো যেখানে যেভাবেই হচ্ছে ওই এসএসকেএম ট্যুরিজমে এর পরেও ঘটনা ঘটবে, আবার কোর্টের নির্দেশে
তারা ওই ডিপ্রেশনে পড়বে। এবং এইরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা বারবার যেটা বলতে চাইছি, এই ট্যুরিজমটাকে বন্ধ যদি না করা যায়, আমাদের অন্তত প্রেশারাইজ করতে হবে, যেটা অনির্দা করেছেন গতবার। নাকি সমস্যার আরো একাধিক কারণ রয়েছে? যে শাসক দলের বদান্যতার কথা বলছিলাম, কোথাও সেই কারণেও কি সমস্যায় পড়তে হচ্ছে জনপ্রতিনিধিদের? গত পরশু আমরা যেভাবে ম্যারাথন তল্লাশি দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, সেই প্রসঙ্গে কি বলেছেন তাপস রায় এবং সুজিত বসু, শুনুন একবার। অর্থ নিয়ে ছাত্র ভর্তি এবং অর্থ নিয়ে চাকরি দেওয়ার, এটাকে আমি ঘৃণা করি। নিয়োগ দুর্নীতিতে আমাকে কিভাবে জড়ালো বা আমার বাড়িতে ইডি এলো, এটাতে আমি যার পর নাই আশ্চর্য হয়েছি। মেলাইন করবার জন্য এসব করুক, ভাবছে সব করে হয়তো সুজিত বসুকে দমাতে পারবে। আমরা দমবার লোক না। পুর নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ত্রিফলা তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। সূত্রের খবর, 12 ঘন্টারও বেশি তল্লাশি অভিযানে তৃণমূলের 3 জনপ্রতিনিধির বাড়ি থেকে বেশ কিছু নথি, কম্পিউটারে হার্ড ডিস্ক, ল্যাপটপ এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডি। পুর নিয়োগ দুর্নীতির খোঁজ পেতে প্রয়োজনে তার ফরেন্সিক তদন্ত করানো হতে পারে বলেও কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর। অফিসের সিজনিল বাড়িতে সিসি ক্যামেরার যেটা হার্ড ডিস্কটা ওটা নিয়ে গেছে, আর কয়েকটা কাগজ আমি ওদের দিয়েছি দেখবার জন্য, যেগুলো ইতিমধ্যেই জানিয়েছেন বলে আপনি বলছেন। যেটা বলেছি সেই কাগজ আমি দিয়েছি, ওগুলো নিয়ে গেছে। আর একটা ফোন আমার নিয়ে গেছে, একটা ফোন নিয়ে গেছে, আর কয়েকটা ওই কি বলে ওই বায়োডাটা সব দিয়ে যান আমাদের কাছে, কল লেটার, দাদা একটু দেখে নেবেন, দাদা একটু দেখে নেবেন ইত্যাদি। মানে দলেরই পুরনো কর্মী, কেউ কারোর ছেলের জন্যে, কারোর মেয়ের জন্যে, বা যারা ঘনিষ্ঠ জন, এই আবদার তো তারা করতেই পারে। যদিও আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি চাকরি কাউকে দিতে পারিনি। আমি চন্দার কাছে এই জায়গায় আসবো, কোথাও শাসক দলের যে প্রোটেকশনটা রয়েছে, সেটা দলেরই যে জনপ্রতিনিধিরা রয়েছেন, দলেরই যে কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের কি কোথাও একটু হলো বেকায়দায় ফেলছে? এই দেখুন, বেকায়দায় ফেলা না ফেলা, বেকায়দায় পড়লেও যদি আমি নিজেকে স্বীকার না করি যে না আমি বেকায়দায় পড়িনি, কে ঠেকাতে পারে? প্রথম কথা হচ্ছে যে যেভাবে এসএসকেএম গত 11 বছরে এই রিসর্টে পরিণত হয়েছে বলে চন্দন, আমার বন্ধু চন্দন যেটা বলল, প্রকৃতপক্ষে এই চেহারাটা কিন্তু আসল হয়ে গেছে। আমার প্রিয়জনকে আমি হারিয়েছি, আমি ব্যক্তিগতভাবে চয়ন ভট্টাচার্য বলছি, আমার প্রিয়জনকে আমি হারিয়েছি 4 ঘন্টা এমার্জেন্সিতে ফেলে রাখা হয়েছিল বেড নেই বলে। সেরিব্রাল অ্যাটাকের পেশেন্ট কী হয় 4 ঘন্টা গোল্ডেন আওয়ারে, অর্চনা দিয়ে আমার থেকে ভালো ব্যাখ্যা দিতে পারবেন। সে প্রিয়জনকে আমি ফেরত পাইনি যে জায়গাটায়, এবং আমার নিজের পরিচয় জানবার পরেও কোনো রকম সহযোগিতা আমি পাইনি, এটা পরিষ্কার এখানে বলছি দাঁড়িয়ে। এই আমার অভিজ্ঞতা, সেখানে দাঁড়িয়ে যেমন ইচ্ছে তেমন সুজয় কৃষ্ণ মল্লিক মিত্র ভদ্রত বড় ঘটনা, কাকু গলাটা কণ্ঠস্বরের স্যাম্পল সংগ্রহ করা গেল না এসএসকেএম থেকে, এটা করা যেতেই পারতো এসএসকেএমে, কিন্তু করা গেল না, পূর্ণ অসহযোগিতা করেছিলেন সেদিন। এই জায়গাগুলোতে এসএসকেএম কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন, এসএসকেএমের কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেটাই তো আমি বুঝতে পারছি না। এখানে গতকাল যে অভিযোগটা তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, নির্দিষ্টভাবে তার যদি সে সুযোগটাই পেতেন না, যদি এসএসকেএমে একটা চিলড্রেন্স ওয়ার্ডে বা চিলড্রেন্স আইসিসিউতে সুজয় কৃষ্ণ ভদ্রকে না নিয়ে যাওয়া হতো। এই ঘটনাগুলো ঘটেছে, বাস্তবতা রয়েছে, ধমক দিতে হয়েছে। যে আপনি দেখুন যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আশ্রয় রয়েছেন বলে আজকে জ্যোতিপ্রিয় মল্লিক বা সুজয় কৃষ্ণ ভদ্র কোনো কারণে যে সহায়তাটা পাচ্ছেন আজকে, কোথাও তারই উল্টোপিঠ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই তাপস রায়ের ক্ষেত্রে বা সুজিত বসুর ক্ষেত্রে হলো। আপনি দেখুন না, আপনাকে 3 তারিখে যেটার কথা দিয়ে আপনি শুরু করেছেন আজকে শোটা, আপনি নির্দিষ্টভাবে ভাবুন না, এই আদালত জিজ্ঞেস করছে কারা লাইফ সাপোর্টে আছেন, কারা লাইফ সাপোর্টে। আমরা দেখেছি কেউ লাইফ সাপোর্টে নেই, গুরুতর অসুস্থ মতো যদি বোঝা যায় তাহলে লাইফ, এটা পুরোটাই জেরা এড়াবার জন্য বা তদন্ত প্রক্রিয়া প্রলম্বিত করার জন্য এই প্রক্রিয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করছি না। এবং শুধু তাই নয়, এসএসকেএমের শেষ যে কদিনের ভূমিকা, বিশেষ করে হাসপাতালের নজরদারিতে যখন এতই সুরক্ষিত রয়েছেন এরা, তার পাশাপাশি কোথায় গেলেন শেখ শাহজাহান, এই প্রশ্ন তো রাজ্যের মানুষ এখনো করছে। 9 দিন পেরিয়ে গেল, সন্দেশখালীর মাস্টারমাইন্ড কোথায় গেলেন শেখ শাহজাহান? এলাকায় নয়, রোহিঙ্গাদের আনতে মায়ানমারে গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতা। শেখ শাহজাহানের উধাও রহস্যের মধ্যে এমনই বিস্ফোরক দাবি করলেন শান্তনু ঠাকুর। এখন যদি মায়ানমার বাংলাদেশে পালিয়ে যায় শাহজাহান,
তাহলে তাকে তো পাওয়া খুব সম্ভব নয়। সে তো রোহিঙ্গা গোছাতে গেছে, যে এখানে যাতে যে তুলকালাম হয়েছে তার দুগুণ বেশি তুলকালাম করতে পারে কিনা সেই চেষ্টা করে বেড়াচ্ছে, যার জন্য তাকে পাওয়া যাচ্ছে না। সে তো এখন মায়ানমারে চলে গেছে দুষ্কৃতি জোগাতে। অ্যান্টি গভর্নমেন্ট, অ্যান্টি ন্যাশনালিজম, আমার মনে হয় এই সমস্ত কর্মকাণ্ড বৃহত্তর সাজা ওর হবে, সেটাও সময় হলে বুঝতে পারবে। পুলিশ খোঁজ পাবে কি করে? পুলিশ তো খুঁজলে খোঁজ পাবে, পুলিশ তো খুঁজছেই না ওকে। পুলিশ তো শেল্টার দিয়ে দেশের বাইরে বার করে দিয়েছে ওকে, ও কী করে খুঁজে পাবে ওকে? অর্চনাদি, রোহিঙ্গাদের গোছাতে চলে গেলেন শেখ শাহজাহান, আর বিএসএফ কি করছিল? দেখুন, আপনি দেখুন, ইডিরা যখন গিয়েছিল ঘরের ভেতরে শাহজাহান ফোন করছিল, তারা শুনেছে, ঢুকতে দেওয়া হয়নি কিন্তু আওয়াজ পাচ্ছিল। পুলিশ নাটক করে দাঁড়িয়েছিল। আমি বসিরহাটের দায়িত্বে, স্থানীয় মানুষজনের সঙ্গে আমার যোগাযোগ, একদম গ্রাসরুটে সন্দেশখালী। তারা বলছে এসপি দাঁড়িয়ে আছে, ওসি দাঁড়িয়ে আছে, তাদের কথোপকথন হলো কাউকে ওইদিকে এগোতে দেওয়া হবে না। পুলিশের অ্যাসিস্ট্যান্টে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচাবার জন্য হোক, তার আদরের শাহজাহানকে বাঁচানোর জন্য হোক, ইডিকে সেদিন কোনোভাবে সেখানে ঢুকতে দেয়নি। সীমানা পেরোতে গেলে তো বিএসএফ এর নজর এড়াতে হবে। আপনি দেখুন, যে জিনিস আমি অ্যাটাক করতে গেছি, আমাকে বলে আমি তাকে অ্যারেস্ট করতে গেছি, তার বাড়িতে সার্চ করতে গেছি, তাকে সার্চ করতে দেওয়া হলো না। পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার অস্বীকার করতে পারে, অস্বীকার করতে পারে, তারা যেভাবে ইডি সিবিআই কে ওখান থেকে তার প্রচুর প্রচুর টাকা বলুন সম্পত্তি বলুন জিনিস ছিল। না না, আপনি বলছেন যেতে গেলে তো বিএসএফ এর নজর দেখাতে হবে। এবার আমি বর্ডারের কথা বলি। হ্যাঁ বলুন। সন্দেশখালী একটা জিওগ্রাফিক্যালি 8টা নদী, 7টা নদী, সেখানে পার হতে একটা 3টে নদী পেরোলে তবে সন্দেশখালীতে ওঠা যায়। সন্দেশখালী এত দুর্বল, এবং ওই নদীর যে ইন্টারন্যাশনাল বর্ডার, ওর প্রচুর জায়গা আছে যেখানে কোনো টহলদারি সেইভাবে কাজ করে না, এবং পশ্চিমবঙ্গ সরকার ইন্টেনশনালি আমাদের সেই জায়গায় কাজ করতে সুযোগ দেওয়া হয়। এই ফাঁকটা পশ্চিমবঙ্গ সরকার যদি এরিয়া না দেয়, কেন্দ্রীয় সরকার কোনো অবস্থাতে পশ্চিমবঙ্গ সরকার শেখ শাহজাহানকে ধরতে ব্যর্থ আমরা দেখতে পাচ্ছি। এখনো অবধি দুজনকে মাত্র গ্রেফতার করা গেছে, কিন্তু আসল যার খোঁজ তার হদিশ পাওয়া যাচ্ছে না। এদিকে বিএসএফ কেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অ্যালাউ করছে না, যার জন্য বিএসএফ এর নজর এড়িয়েও হয়তো তিনি মায়ানমার বা বাংলাদেশে চলে গেছেন। বিজেপির নেতাই বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী আপনি আমাকে কিন্তু ডবল সময় অ্যালট করবেন, কারণ যে আলোচনাতে বাকি তিনজনের যা বক্তব্য রয়েছে সেগুলো নিয়েও তো বলতে হবে। একটু আগে চয়নদা, আমি আগের প্রসঙ্গটাতে একটুখানি উল্লেখ করি। না, আপনি এটা আগে বলে দিন। না, আমি এটা বলে নিই, সেটা বলে দিতে হবে, উত্তরটাও দিতে হবে। সেটা হচ্ছে চয়নদা একটু আগে উল্লেখ করলেন যে 2011 আপনি স্বাস্থ্য খাতের বাজেটটা দেখবেন, 2023-এ এসে সেই বাজেটটা 3 গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য সাথী কার্ড, এটা সারা ভারতবর্ষের কাছে একটা মডেল হিসেবে রয়েছে। ন্যায্য মূল্যের ওষুধের দোকান, এটা সারা ভারতবর্ষের মডেল। আমি একটু উল্লেখ করি, একটু বলতে দিন, মুশকিল হচ্ছে, বলার সময়টাও সীমাবদ্ধ, এবং বলতে গেলে আমি সেটাই বলছি। আমি বলছি শেখ শাহজাহান কোথায় আছেন, সন্দেশখালী তৃণমূল নেতা কোথায় আছেন, এই কথা দুটো সব থেকে ভালো যারা বলতে পারবেন সেটা হচ্ছে শান্তনু ঠাকুর এবং শুভেন্দু অধিকারী। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের থেকে জেনে নেওয়া। আমি বলছি শেখ শাহজাহান কোথায় আছে সেটা নিয়ে কংক্রিট কোনো খবর কোথাও নেই। আমি বলছি যে দেশের যে সেরা 50 জন ঋণ খেলাপি ব্যাংকের টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে, এটা তো কনফার্ম। আজকে নীরব মোদি থেকে, মেহুল চোকসি থেকে শুরু করে ললিত মোদির মতো মানুষজন, তারা যে দেশের ব্যাংকের টাকা মেরে বিদেশে চলে গেছে, এটা তো কনফার্ম। তা তাদের পালাতে সাহায্য করলো কে? ললিত মোদি থেকে বিজয় মাল্য, তাদের পালাতে সাহায্য করলো কে? কে সাহায্য করলো? এটাই তো প্রশ্ন। আপনি কি বলতে চাইছেন? শেখ শাহজাহানকে পালাতে কে সাহায্য করলো? বিএসএফ। শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত হোক না, তদন্ত হোক, আগে ধরতে হবে তো। আমি বলছি যে এগুলো তো প্রমাণিত, এরা তো প্রমাণিত, এরা বিজেপির মদতে